তাদেরকে যেভাবে যেভাবে মেরে ফেলা হয়েছে, এটা তো একজনের গণহত্যা, শিশু গণহত্যার মধ্য দিয়ে আজকে বাংলাদেশে মানুষকে যেভাবে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে, এটার জন্য ন্যায্য বিচার আমরা চাই। ন্যায্য বিচারের জন্য সকলের সমান ভাবে সোচ্চার হওয়ার জন্য আমরা এখানে এসেছি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন আমাদের এই দুঃখের কথা, এই এই অরাজকতার কথা, যাদের মাধ্যমে অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশ শোষণ জমিতে পরিণত হয়েছিল, যাদের কোনো দেশপ্রেম নেই, যাদের কোনো রাষ্ট্রপ্রেম নেই, বাঙালি জাতির প্রতি যাদের কোনো ন্যূনতম দায়বোধ নেই, তারা আজকে ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে যেভাবে পুরাভূমিতে পরিণত করলো, তাদেরকে আমরা একটাকেও বিনা বিচারে পৃথিবীতে বিচরণ করতে দেব না। প্রিয় দেশবাসী, এই বিষয়ে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাই জনাব মাজহারুল ইসলাম মাসুম, সাবেক ৭১ টিভির মাজহারুল ইসলাম মাসুম। মাজহারুল ইসলাম মাসুম বলছেন, নাম বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন একটা সময় আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, সন্তান হত্যার বিচার চাই। পৃথিবীতে সবচেয়ে বড় বস্তু হচ্ছে একটা বাবার জন্য তার সন্তানের লাশ কাঁদে নেয়। বাংলাদেশে প্রায় ৫ শতাধিক সন্তান, শিশু সন্তান হামের টিকার অভাবে মারা গেল। আমরা সরকারের কাছে জানতে চাই, এর দায় কে নিবে? এর দায় কে কে দায় নিবে? সন্তানদের বাবা মার বুকে কে তার সন্তানদের ফিরিয়ে দিবে? তাদের আহাজারি, তাদের আর্তনাদ, তাদের কষ্ট, যে বাবা মা তার সন্তানকে মাত্র কোলের দুধ খাওয়ানো শেষ করে নাই, তাদের হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা টিকার জন্য না, এটা তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মার্কিন চুক্তির মাধ্যমে। 23 বছর সংগ্রামের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 9 মাসের যুদ্ধের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 30 লক্ষ শহীদের বিনিময়ের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের ফসল বাংলাদেশের স্বাধীনতা, 72-এর সংবিধান বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু আমরা এগুলা কথা বলতে পারি না। আমরা যদি এগুলা কথা বলি তাহলে হয়ে যায় আমরা ফ্যাসিস্ট। ভাইরা, ফ্যাসিস্ট যদি 72-এর সংবিধানের পক্ষে কথা বলার জন্য যদি ফ্যাসিস্ট হতে হয়, তাহলে আমি 1000 বার ফ্যাসিস্ট হতে রাজি। যদি 72-এর সংবিধানকে ধারণ করার জন্য ফ্যাসিস্ট হতে হয়, আমি 1000 বার ফ্যাসিস্ট হতে রাজি। যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য ফ্যাসিস্ট হতে হয়, আমি 1000 বার ফ্যাসিস্ট হতে রাজি। এই বাংলাদেশ মুক্তিযোদ্ধার দেশ। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 5 জন করে মুক্তিযুদ্ধ গড়িয়ে আছে। ভাইরা, এই ফ্যাসিস্ট যদি হতে হয়, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেই ফ্যাসিস্ট হবে। ভাইরা, 18 মাস ইউনুসগঞ্জের যে অপকর্ম, যে লুটতরাজ, এগুলো আমরা জাতিসংঘের মাধ্যমে তদন্ত চাই। ইউনুসগঞ্জের পাসপোর্ট জব্দ চাই। তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই পদক্ষেপ চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো, ইউনুসগঞ্জের সাথে যারা যারা জড়িত সকলকে গ্রেফতার করুন, সকলের সম্পদের হিসাব দিন, বেরিয়ে যাবে 4 থলির বিড়াল কত। ভাইয়েরা, আমার সন্তানদের ফেরত তো আমরা আর পাবো না। আর যাতে একটা মায়ের বুক খালি না হয়, আর যাদের হত্যা করা হয়েছে তাদের যাতে বিচার করা হয়। আরেকটা জিনিস, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে সমস্ত সংবাদকর্মী জেলখানায় আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি দিতে হবে সংবাদকর্মীকে। সংবাদকর্মীদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটকে রেখেছেন কেন রে ভাই? 72-এর কথা বললে, 71-এর কথা বললে কি ফ্যাসিস্ট? তারা কি রাজাকার? তারা কি স্বৈরাচার? 72-এর সংবিধানের কথা বললে আপনাদের কেন এত জ্বলে? কেন 71-এর মুক্তিযুদ্ধের কথা বললে জ্বলে? কেন স্বাধীনতার কথা বললে জ্বললে? কেন 7ই মার্চের কথা বললে জ্বলে? কেন 16ই ডিসেম্বরের কথা বলে জ্বললে? 16ই ডিসেম্বর তো সারা বাঙালির জাতির, 26শে মার্চ সারা বাঙালির জাতির। জয় বাংলা স্লোগান আমার মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা কোন দলের স্লোগান না। আপনাদেরকে আবারও বলি, আপনারা অতি সত্বর ইউনুসগঞ্জের বিচার করুন, ইউনুসগঞ্জের গ্রেফতারের আওতায় আনুন।
ধন্যবাদ। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু লাশ, আমাদের সামনে কিন্তু দৃশ্যমান। এই লাশ আমাদের শিশুদের, এই লাশ আমাদের সন্তানদের। এই লাশকে বিনা চিকিৎসায়, অপচিকিৎসায়, সম্পূর্ণ তামাশার মধ্য দিয়ে তাদেরকে এরকম লাশে পরিণত করা হলো। কেন তাদেরকে লাশে পরিণত করা হলো? এই বিষয়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কমরেড জনাব শাকিল অলম্ব। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছিলেন যে হামে আক্রান্তদের দায় কার, এ দায় কে নিবে? হামে আক্রান্তদের দায় হচ্ছে গত ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গত 6 মে গ্রামীণ স্বাস্থ্য ট্রাস্টের সাথে অ্যাপেক্স ইন্টারন্যাশনাল ফ্রান্সের একটা চুক্তি হয় এবং 6 তারিখে গ্রামীণ স্বাস্থ্য ট্রাস্টের বিভিন্ন প্রেস রিলিজ বিভিন্ন মিডিয়ায় পাঠিয়েছিল তারা। সেই চুক্তিতে ছিল প্রাণঘাতী যেসব রোগ বাংলাদেশে আক্রান্ত হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, সেই সবগুলো নিয়ে তারা একটা সোশ্যাল বিজনেস করার প্ল্যান করে এই ঘটনাটা ঘটিয়েছে। আপনারা এটা আপনাদের লেখা উচিত যে সোশ্যাল বিজনেসের নামে এই যে এতগুলো বাচ্চাকে হত্যা করা হলো, সেই হত্যার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। আমরা দেখেছি 24-এর সময় কত মানুষ কত ধরনের বক্তব্য দিয়েছে। আজকে যখন 500 অধিক শিশু বাচ্চা মারা যাচ্ছে, তখন আর আকাশ ভেঙে কান্নাও আসে না কারো, কেউ আর ঘুমাতে পারে না, এরকম আমি কারো বক্তব্য শুনি নাই। অথচ প্রতিদিন রাতে অসংখ্য মানুষের কথা বলেছি, এই মৃত বাচ্চারা আপনাদেরকে ঘুমোতে দেয়? আপনাদের বাচ্চা নাই, আপনাদের ঘুমোতে দেয়? আপনারা ঘুমোতে পারেন কোনোভাবে? এই 500 শিশুর অধিক যে 500 শিশুকে হত্যা করা হয়েছে, এটা পৃথিবীর অন্য কোথাও ঘটলে এতক্ষণ ওই দেশে বিপ্লব ঘটে যেত, বিপ্লব। যে শিশুরা বাংলাদেশের যে শিশুরা একটা রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ থাকবে, সেই শিশুদের নিয়ে এই ডক্টর ইউনূস তার সোশ্যাল বিজনেস শুরু করেছে এবং এই সোশ্যাল বিজনেস করার নামে তারা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। আপনারা সে সময় দেখেছেন ইউনিসেফের যিনি বাংলাদেশের প্রতিনিধি ছিলেন রানা ফ্লাওয়ার্স, তিনি বলেছিলেন এই সিদ্ধান্ত যখন 14টা সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে বা বাতিল করেছিল, তখন বলেছিল ফর গড সেক ডোন্ট ডু দিস। কিন্তু রানা ফ্লাওয়ার সহ ইউনিসেফের বা স্বাস্থ্য খাতের বড় বড় যেসব বিশেষজ্ঞ আছেন, তাদের মতামত উপেক্ষা করে ডক্টর ইউনূস এবং তার যারা ইন্টারিম গভর্নমেন্টের যেসব উপদেষ্টা আছেন, তারা তাদের সিদ্ধান্তে বহাল থাকলেন। এই কারণে আজকে এতগুলো বাচ্চা মারা গেল। আরেকটা বিষয়, আমরা আজকে 10টা দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমি এখানে অনেক বক্তা আছেন, তারা বলবেন। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি। অনেকে বলছেন এই চুক্তি একটা অসম চুক্তি, অনেক কিছু। আমি বলছি এটা অসম চুক্তি, আমি বলছি দেশ ধ্বংসের চুক্তি। কি ভয়াবহ আপনি চিন্তা করেন। আমি কয়েকদিন আগে আমেরিকা বাংলাদেশের বন্ধুর সাথে কথা বলছিলাম, তো বলছিলাম তোমাদের ওখানে আলুর কেজি কত? বাংলাদেশের টাকা 217 টাকা আলু কেজি পড়ে। এখন শুনলাম আমেরিকার আমাদেরকে আলু খাওয়াবে। আমাদের আলু দেখতে গোল না, আমাদের আলু সিলালে পরে হচ্ছে অনেক ওয়েস্ট হয়ে যায় তাদের বক্তব্য অনুযায়ী। তো তারা এখন আমাদেরকে আলু খাওয়াবে। আপনারা খেয়াল করবেন, বাংলাদেশের কৃষকদের ভর্তুকি দেওয়া যাবে না তাদের অনুমতি ছাড়া। বাংলাদেশের অর্গানিক বীজ আমাদের যেসব বীজ আছে সেটা ধ্বংস হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে মনে হবে যে ওরা আমাদেরকে সস্তায় এই বাজারে কিছু খাদ্য দিচ্ছে, কিন্তু যখনই আস্তে আস্তে আমাদের পোল্ট্রি শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে, কৃষি যখন ধ্বংস হয়ে যাবে, তখন তারা হুট করে খাবারের দাম বাড়িয়ে দেবে। আমরা বলতে চাই, আমরা এতদিন অভাবে ছিলাম না। এই আমেরিকানরা, এই ডিপ স্টেট এখনো বাংলাদেশে প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল বিস্তার করে যাচ্ছে।
আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময়, সেই সময় থেকে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনারা জানেন কিনা, তখন এই সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার জন্য আমেরিকানরা প্রস্তাব দিয়েছিল। সেই সময় হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি সেই প্রস্তাবকে নাকচ করে দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমি বেঁচে থাকতে বাংলাদেশের কোন ভূমি এই সাম্রাজ্যবাদী দালালদের আমি দেব না, দেব না, দেব না। আমরা স্পষ্ট করে আজকে সর্বস্তিকে বলতে চাই, আমাদের যে 10 দফা দাবিগুলো আছে আপনারা নিশ্চয় পেয়েছেন। এই 10 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, রাজপথে থাকবো এবং অবশ্যই মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা শাসন হতে দেব না। সবাইকে অনেক ধন্যবাদ। বক্তব্য রাখবেন আমাদের কমরেড যারা হাসান আহমেদ, আমাদের সাংবাদিক, আমাদের প্রিয় ভাই সংবাদ। এটা আসলে বলার কিছু নাই। সবাইকে এই যে হামে আক্রান্ত আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে এবং হামের উপর সরকার মারা যাচ্ছে, এটা কারণটা কারা দায়ী, এই জায়গাটাকে তুলে ধরাটা আমাদের নাগরিক কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য এবং এদেরকে শাস্তির আওতায় আনার দায়িত্বটা আমাদের সকলের। কারণ আজকে যারা মারা যাচ্ছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই শিশু, আমাদেরই যে মা বাবা হারাচ্ছে। আপনারা দেখেন যে হাসপাতালগুলোতে আজকে আমরা যে অবস্থা দেখছি, যে নিকু নেই, আইসিইউ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দাবি জানাচ্ছি যে এই জায়গাগুলো পূরণ করার জন্য। আর গত 18 মাসে, মানে এই সরকারের আগের যে 18 মাসের ইন্টারিম গভর্নমেন্টের প্রতিটা ক্ষেত্রে অনিয়ম, অন্যায় এবং প্রকারান্তরে আসলে বলা যায় দুর্নীতি। আপনি টিকা কেনার যে জায়গাটা আপনারা জানেন, ব্যক্তিগতভাবে নিজস্ব মাধ্যমে টিকা কেনার প্রক্রিয়ার চেষ্টার ফসল আজকে এই হামের মহামারী। তো আমরা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবি তুলছি, এখানে যে 10 দফা দাবি তারা তুলেছে সেটার সঙ্গে সহমত পোষণ করছি যে এই জায়গাগুলো তারা পূরণ করুক। আমাদের অন্য বক্তারা আছেন, তারা করবেন এবং তারা এই 10 দফা তুলে ধরবেন। একজন সংবাদকর্মী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন বাবা হিসেবে, 2 সন্তানের বাবা হিসেবে আমাদের দাবি, আমাদের শিশু যারা, একটা বড় বিষয় হচ্ছে যে আক্রান্ত যেসব শিশু আছে এবং যারা সুস্থ হয়ে ফিরেছে, প্রায় 30 থেকে, সরকারি ভাষ্য অনুযায়ী 30 থেকে 40 হাজার শিশু আক্রান্ত হয়েছে। এই শিশুগুলোর একটা বড় জায়গা হচ্ছে অপুষ্টতা এবং আরেকটা বড় জায়গা হচ্ছে এই শিশুগুলো পরবর্তীতে যেসব প্রতিক্রিয়ার সম্মুখীন হবে, শারীরিক বিকলাঙ্গতা থেকে শুরু করে বুদ্ধিবৃত্তিক ঘাটতির যে জায়গাগুলো তৈরি হবে, সেটার দায় কিন্তু আসলে সেই ইন্টারিমের প্রধান, তৎকালীন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছিলেন, তার শান্তিতে নোবেলের কার্যক্রম করে বাংলাদেশ 18 মাস টের পেয়েছে। এবং এখনো আপনারা দেখেন, এত শিশু মারা যাওয়ার পরেও তিনি একজন মিডিয়া মোগলের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করছেন, টেড টার্নারের মৃত্যুতে শোক প্রকাশ করছেন বা বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমাদের এই যে শিশুগুলো মারা গেল সেই বিষয় নিয়ে কোন রকম কোনো বক্তব্য তার নেই। তার নিজের পক্ষে সাফাই গেয়ে হোক কিংবা এইটার কারণটা কি, তার সম্পর্কে যেসব অভিযোগ হচ্ছে, তিনি অনেকের সঙ্গে তো কথা বলেন ব্যক্তিগতভাবে, কিন্তু তার কোনো অনুশোচনা, তার কোনো অনুতাপ, তার কোনো বক্তব্য কিন্তু আমরা এই যে গত 2 মাস ধরে হামের শিশুদের মৃত্যুর মিছিল, সেখানে তার কিংবা তার তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কোন রকম বক্তব্য আমরা অফিসিয়ালি পাইনি। আমরা চাই এই মৃত্যুর দায়, এদের জন্য দায়ী যারা, তাদেরকে তদন্তের আওতায় এনে, শাস্তির আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক এই শিশুদের এবং শিশুদের পরিবারের জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন বিশিষ্ট নাট্যকার, আমাদের অভিভাবক জনাব এহসানুল আজিজ বাবু। এহসানুল আজিজ বাবু। আমার বিশেষ কিছু বলার নেই, যা আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন। আর আমাদের যে 10 দফা দাবি, সেটা আপনারা
পেয়ে যাবেন নিশ্চয়ই। তো প্রথম কথা হলো, এখানে এই যে শিশুরা রাখা আছে, এটা প্রতীক হিসাবে রাখা আছে। এই শিশুরা আপনার শিশু, আমাদের শিশু। অবৈধ ইউনূস সরকারের আমলে টিকার আমদানির বন্ধের কারণে, তার নির্দেশে, তার সরকারের নির্দেশে, তার স্বাস্থ্যমন্ত্রী নুরজাহান বেগমের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটেছে, যার কুফল আমরা এখন পাচ্ছি। এই দায় অবৈধ ইউনূস সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমরা এই যেভাবেই নির্বাচিত হয়ে আসুক না কেন এই সরকার, সেটা আমরা যেইভাবেই বিবেচনা করি না কেন, কিন্তু এখন তারা দায়িত্বে আছেন। তাদের কাছে আমরা আমাদের অনুরোধ, বা আমার ব্যক্তিগতভাবে অনুরোধ, আইনের আওতায় আমরা লিখেছি, এখানে আমাদের কাগজে আছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করে সঠিক ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এর বিকল্প কোনো কিছু নাই। আমরা এখানেই থেমে থাকবো না। আজকে প্রেস ক্লাবের সামনে এসে হয়তো আমরা কথা বলছি, এটা আরো বড় হবে। তখন সরকারকে মোটামুটি মোট কথা হলো চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমাদের ঘরে বসে থাকলে চলবে না। 24 সালে দেখেছি কারো কান্না থামিনি, তার সন্তান নাকি মারা যাচ্ছে। যে সন্তান, তাদের আমার পূর্ববর্তীই বলে গেছে, আমি রিপিটেশন করতে চাই না, তাদের কিন্তু কান্না এখন নাই। হয়তো তখন তাদের কান্না শুকিয়ে গেছে, হ্যাঁ, এই জন্য এখন কাঁদতে পারছেন না। তারা ঘরে বসে আছেন। হ্যাঁ, তারা ঘরে বসে আছেন, কি করছে সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু তখন তো দেখেছি, তখন ঘরে বসে থাকতে পারেন নাই, এখন তারা ঘরে বসে আছেন। আমার মতো সাংস্কৃতিক কর্মী, তারা ঘরে বসে আছেন। সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন পেশার মানুষরা এখনো ঘরে বসে আছেন। কেউ হয়তো মাঠে রাস্তায় নেমেছেন, কথা বলছেন। গেল একটি বিষয়। আর একটা হলো আমেরিকার সাথে যে চুক্তি। প্রথমে ভেবেছিলাম এটা ইউনূস সরকার করেছে, পরে ইউনূস এই সরকারের যে পররাষ্ট্র মন্ত্রী, ইউনূস সরকারের সময় যে উপদেষ্টা ছিলেন, তিনি উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তিনি বললেন এটা বিএনপি জামাতের অনুমতি সাপেক্ষে এই চুক্তিটা হয়েছে। এই দায় তো এই সরকার এড়াতে পারবে না। এই চুক্তি তো চুক্তি নয়, চুক্তি তো অনেক হয়েছে। এটা কি দাসত্ব চুক্তি, দেশে বিক্রি করার চুক্তি। আমি মনে করি এই চুক্তি থেকে এই সরকারকে বলবো বিরত থাকার জন্য, এই চুক্তি বাতিল করার জন্য সরকারের প্রতি আমি দৃঢ় আহ্বান জানাচ্ছি। এই মঞ্চ থেকে, এখান থেকে। আর অনেক কথা আছে, আরো বক্তা আছে, বলে শেষ করতে পারবো না। সে বক্তারা কথা বলুন। আরো অন্য ইস্যু আছে, সেই বিষয় নিয়ে কথা বলুন। আমি আমার কথা এখানে শেষ করছি, এই মঞ্চে এখানে শেষ করছি। কথা কিন্তু আমার আরো চলবে, আরো অনেক জায়গায় চলবে। কথাগুলি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আমাদের কথাগুলি, আমাদের বক্তব্যগুলি নারা দিয়ে সবাইকে সচেতন নাগরিক সমাজ হোক। আপনাদের মাধ্যমে, আপনি আমাদের সামনে যে সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে অনুরোধ করব, আমাদের বক্তব্যগুলো যদি ন্যায়সঙ্গত হয় তাহলে আপনারা এটা প্রচার করেন। যদি এটা ভুল হয়, আমাদের প্রচার করার দরকার নেই। আপনাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম, আপনারা সেটা ভালো বুঝবেন। হ্যাঁ, আমরা ভাইরাল হতে আসি নাই, এই শব্দটা এখন শুনি। আমরা ভাইরাল হতে আসি নাই, আমরা এই জাতির, এই মাটির টানে এখানে এসেছি। এই মাটিকে রক্ষা করতে চাই। এই মাটি, এই শেকড় আমাদের জীবন, এর বাইরে আর কিছু নেই। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা একটা ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সেই ইস্যুটা হচ্ছে কি, শুধু হামের ইস্যু। এই হামটা হচ্ছে কি, আমাদের এই চিকিৎসা মন্ত্রণালয়, চিকিৎসা সেবা, শুধুমাত্র একটি চিকিৎসা সেবায় যদি তারা এত অপকর্ম করতে পারে,
বাংলাদেশের প্রতিটি সেক্টরে তারা কি কি করাপশন করেছে আপনারা এবার একটু কল্পনা করে দেখুন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবে আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের কমরেড যারা সোহেলি চৌধুরী, তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করাচ্ছি। সম্মানিত উপস্থিতি, নাগরিক, সচেতন নাগরিক সমাজ, সচেতন নাগরিক। আমি পেশায় একজন সাংবাদিক, বাট সচেতন নাগরিক সমাজের পক্ষে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি আমার সন্তানদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি চাই। আমি ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের শাস্তি চাই। তদন্ত সাপেক্ষে আমার সন্তানদের, বাংলাদেশে যে 500-র ঊর্ধ্বে সন্তান, শিশু সন্তান মারা গিয়েছে, সেই প্রত্যেকটি সন্তানকে আমি আমার নিজের সন্তান দাবি করে আপনাদের কাছে এসেছি। আমি বলতে চাই, আমি তাদের পূর্ণ তদন্ত করে এই দোষীদের শাস্তির আওতায় আনার জন্য আমি মানে প্রশাসনের কাছে আবেদন করছি, সরকারের কাছে আমি এর সঠিক বিচার চাইছি। এছাড়াও আমার আরো একটি উদ্দেশ্য আছে আজকে এখানে আসা। আমরা সাংবাদিকরা নির্যাতিত, এই প্রসঙ্গটি আমাদের এই নাগরিক সমাজের 10টি দফা যে রয়েছে তার মধ্যে একটি দফা। আমি একজন সাংবাদিক, আমি 17 বছর সাংবাদিকতা করি। আমার বাবা পরিবার, আমি ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার পরিবারে 21 পদক রয়েছে। আমি চাই আমার দেশটা সুন্দর থাকুক, ভালো থাকুক। এই দেশের যারা ধ্বংস করতে এসেছে, যারা ধ্বংস করেছে, আমি তাদের প্রত্যেকের বিচার দাবি করছি। আমাদের সাংবাদিকরা নির্যাতিত, তাদের অনেকের চাকরি নেই, অনেকেই কারাবন্দী রয়েছেন, অনেকেই চাকরিচ্যুত ভাবে নানান রকম সমস্যায় জড়িত। তারা তাদের সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় আছেন। আমরা নানাভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি পাই। প্রেস ক্লাবের মতো জায়গায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়। 17 বছর সাংবাদিকতা করে যখন করোনার সময় ছিল, আমি নিজে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সেবা দিয়েছি। তাহলে আজ কেন আমরা নির্যাতিত? যখন আমরা ছিলাম, যখন আমাদের দায়িত্ব ছিল সাংবাদিকদের কল্যাণ, কই আমরা তো কোনো বিবেক করিনি। আপনারা কেন করছেন? বিবেক থেকে সরে দাঁড়ান। সরকারের কাছে আমার আকুল আবেদন, আপনি সাংবাদিকদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আটক মুক্তিযুদ্ধের পক্ষের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংগঠক ও পেশাজীবী সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করছি। আরো একটি বিষয় বলতে চাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের তাদের কাজ করতে দিন। আপনারা যখন যে সরকার এসেছেন, সাংবাদিকদের গ্রাস করার চেষ্টা করেছেন, সাংবাদিকদের গ্রাস করবেন না। এরা সমাজের চতুর্থ স্তম্ভ। এরা নিম্নবিত্ত থেকে একেবারে উপরতলা পর্যন্ত খবর রাখে। তাদেরকে তাদের মতো করে কাজ করতে দিলে এই দেশের অনেক দুর্নীতি বিনাশ ঘটবে। আর কিছু বলতে চাই না। অবশেষে আবারও আমি আমার সন্তানদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি দাবি করছি। জয় বাংলা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের রাষ্ট্র নিয়ে একটি চুক্তি হয়েছে। এই চুক্তির নাম হচ্ছে কি নন ডিসক্লোজিং এগ্রিমেন্ট, যে আমাদের বাংলাদেশকে নিয়ে এমন এমন শর্ত সাপেক্ষে চুক্তি করা হয়েছে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে শুকুরের মাংস। বাংলাদেশে অবাধে শুকুরের মাংস বিতরণ ভক্ষণের জন্য যেভাবে আমেরিকা সরকারের সঙ্গে ইউরোপ সরকার চুক্তি করেছে, এটা
আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সচেতন দেশবাসীর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি। আপনারা চিন্তা করুন, আমাদেরকে সুকুলের মাংস খাওয়ার জন্য এবং সুকুলের মাংসের সোশ্যাল বিজনেস করার জন্য ইউনূস ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমরা তার কি রকম শাস্তি হলে আমরা আমাদের ঈমান হারা হওয়া থেকে বাঁচতে পারবো, এই বিষয়টা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী কমরেড যারা শান্তা ফারজানা। শান্তা ফারজানা এখন বক্তব্য রাখবেন মুমিন মেহেদী, কবি, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুমিন মেহেদী। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার ভাই, আমার বোন, আমার স্বজন, তারা জানেন সন্তান হারানোর বেদনা কেমন। সেই সন্তান হারানোর বেদনায় আজকে যারা বেদনা হতো, সেই সচেতন নাগরিক সমাজের আয়োজনে আজকের এই সমাবেশের সম্মানীয় আলোচকবৃন্দ এবং সংবাদ যোদ্ধা, আপনারা জানেন 55 বছর ধরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রকারীদের দ্বারা নিপীড়িত, নির্যাতিত হয়েছি। আর সেই নিপীড়ন, নির্যাতনের মূল যিনি হোতা, তিনি হচ্ছেন গোলাম আজম। সেই গোলাম আজমের প্রেতাত্মাদের মাধ্যমে তৈরি হওয়া এই ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের সামনে এসেছেন। কখনো এসেছেন নাগরিক শক্তি নিয়ে, কখনো এসেছেন গ্রামীণ ব্যাংক নিয়ে, কখনো এসেছেন জনগণের পাশে দাঁড়াবার সমাজ সেবকের মুখোশ পরে। প্রিয় বন্ধুরা আমার, এই যে একের পর এক বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নকশা তিনি এঁকেছেন, সকল নকশার মূল নকশা হচ্ছে বাংলাদেশ বিরোধিতা। তার প্রমাণ দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছে বাংলাদেশে? আমি হয়েছি, আমাদের পরে সাধারণ জনগণ হয়েছে, হয়নি, ডক্টর ইউনূস হয়েছে সবচেয়ে বেশি লাভবান। আজকে সেই শত্রু, গণশত্রু যাকে আমরা বলি ফাদার অফ ফ্যাসিজম, আপনারা দুদিন আগে শুনেছেন ফ্যাসিস্ট বলে একটা সরকারের পতন তৈরি করেছিল যারা, তারা আজকে বড় ফ্যাসিস্টে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে সেই বড় ফ্যাসিস্টের কারণে আমাদের শিশুরা একের পর এক জীবন হারাচ্ছেন। আজকে হামের টিকা সংকট কেন তৈরি করেছে? হামের টিকা সংকট তৈরি করবার একটা মাত্র কারণ, সেগুলো তারা আমাদের নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে একের পর এক হত্যা করবার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধা শূন্য করতে চায়। 71-এ মনির চৌধুরীদেরকে হত্যা করে সাত মেটেনি, 71-এ শহীদুল্লাহ কাদেরকে জীবন নিয়ে তাদের যে রক্তের নেশা সেটা কাটেনি। আজকে তাদের রক্তের নেশা আমাদের শিশুদের উপরে এসে পড়েছে। অনেকে বলছেন 5 শতাধিক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি বলবো সহস্রাধিক হয়েছে। তথ্য সহ বলবো সহস্রাধিক শিশু হামের টিকা সংকটের কারণে মৃত্যুবরণ করেছে, হত্যার শিকার হয়েছে এই ইউনূস বাংলার দ্বারা। এই হত্যার দায় কখনো আস্থা চালাতে পারবে না, এই হত্যার দায় কখনো সার্জি চালাতে পারবে না, এই হত্যার দায় হামদান মাসুদ চালাতে পারবে না। ইভেন এই হত্যার দায় সাদিক রায়ের, যে আমাদের শিশু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিয়ের পিড়িতে বসেছে, সেই কুলাঙ্গারও কোনোভাবে দায় অস্বীকার করতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, জানেন যখন বাংলাদেশে সাধারণ মানুষের রুটি রুজি জীবন জীবিকা আজের পরে নষ্ট হতে হচ্ছে, তখন তারা বিয়ের উৎসবে মেতেছে। আব্দুল কাদের বিয়ে করে, হান্নান মাসুদ বিয়ে করে, সাদিক কায়েম বিয়ে করে, হাসনাত বিয়ে করে। কারণ কি? কারণ তারা 5ই আগস্টের মধ্য দিয়ে একটা বিয়ে উৎসবের সূচনা করেছে। তারা অনেকে বলেন গণঅভ্যুত্থান, আমি বলি না, এটা হচ্ছে বিয়ের উৎসব, বিয়ের আন্দোলন, এটা হচ্ছে নিজের রুটি রুজি জীবন জীবিকা গড়বার আন্দোলন। আমি আজকের এই আয়োজনের পক্ষ থেকে, সকল নাগরিক সমাজের পক্ষ থেকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই কিলারদের বিরুদ্ধে। এই কিলাররা শুধু হামের টিকার মধ্য দিয়ে সহস্রাধিক শিশু হত্যা করেনি, তারা আপনারা আমাদের হৃদয় হত্যা করেছে। হৃদয় ঘাতকদেরকেও আমাদের এখন চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনবার দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই। প্রিয় কমরেড, আপনারা জানেন বাংলাদেশের শত সংকট, সহস্র ক্রাইসিস তৈরি করে দিয়েছে আমাদের ডক্টর ইউনূস। আজকে
এই সমাবেশের মধ্য দিয়ে আমরা ইউনুসকে গণশত্রু হিসেবে অভিহিত করলাম। আজকে থেকে প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই সংবাদপত্রে, মিডিয়ায়, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় সর্বত্র তার নামের শুরুতে লিখবেন গণশত্রু ইউনুস। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কমরেড জনাব রূপক কে নবী সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাকে সময় নির্দিষ্ট করে দেন, মিডিয়া তো চলে যাবে। এক মিনিট শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জানুয়ারি একটি মানববন্ধন করেছিলাম। এই বর্তমান যে সরকার চলে আছে তার যে কার্যক্রম আপনারা ইতিপূর্বে আমাদের যারা ব্যক্তিবৃন্দ আছে তারা পূর্বে বলে দিচ্ছে যে আমি আক্রান্ত আমাদের শিশু মৃত্যু সংখ্যা এটা 500 ভিডিও করার জন্য পাঠাইছি। সরকারি বেসরকারি হিসাব বাংলাদেশের হিসাব বিষয়গুলো পরিষ্কার জানেন। এই সরকার কি করেছে আপনারা সবাই অবগত আছেন। একটি দাসত্ব চুক্তি, মার্কিন সাম্রাজ্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশের সময় বেগবান হতো, সেই আন্দোলন আজকে ঠান্ডা শীতল হওয়ায় হয়ে গেছে। এখন আর কেউ কথা বলছে না। আমাদের যারা রাজনীতি করতো, পূর্বে বাম রাজনীতি করতো, বিশেষ করে তারা দেখবেন এই আমেরিকা বিরোধী আন্দোলন, তারা সবসময় সাম্রাজ্য বিরোধী আন্দোলন অনেক আলোচনা করছে। তারা আজকে কথা বলছে না। এই বামদের একজন বিশাল রাজনৈতিক নেতা জোনায়েদ সাকিব, উনি সবসময় ফ্যাসিস্ট করতো। সেই লোকটি তার শাসন আমলে প্রায় 700 অধিক শিশু এখন মৃত্যুর মুখে দাঁড়িত হয়ে গেছে। হাজার হাজার ফ্যামিলি সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, তাদের পিতামাতাদের হাজারি। আপনারা জানেন গত রাত্রি 11টার দিকে হযরত শাহ আলী বাগদাদীর মাজারে যে পরিমাণ তৌহিদি জনতা জঙ্গি বৃষ্টি যে সেখানে সাধারণ নিরহ মানুষদের উপরে যে অত্যাচার করেছে, ফকির পীর ফকির আমাদের বাংলার শিল্পে যে ঐতিহ্য মানুষ, তাদের সাথে যে আচরণ করেছে এটা খুবই কাম্য নয়। এইসব সরকার কখনো বিচার আওতায় আনবে না। এই সরকার এইসব বিষয় নিয়ে একদম চুপচাপ। সে ইউনুসের রেখে যাওয়া যে একটা পলিসি, আমেরিকার পক্ষে, পাকিস্তানের পক্ষে, ভারতীয় বিরোধী যে আধিপত্য কথা বলে তারা যেভাবে আমেরিকার পক্ষে ঢুকে গেল, সেটা খুবই অশনি সংকেত। আপনারা জানেন আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে কৃষকদের সরাসরি হত্যা করার একটা চুক্তি। আমাদের কৃষকরা যেভাবে ক্ষেত্রে আজকে কৃষি খাতে যে পরিমাণ অবস্থা সৃষ্টি করছে, তারা উৎপাদন করছে, আমরা আমাদের কৃষির উপর মোটামুটি নির্ভরশীল। এই আমেরিকা সরকার যদি আমাদের বীজ সার তাদের সাথে চুক্তির ভিতর দিয়ে যদি এগুলো আমাদের করতে হয়, আমাদের সামনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। আমাদের অনেক বক্তৃতা দেওয়ার লোক আছে, তারা দিবেন। আমি আমার কথা শেষ করছি। প্রিয় উপস্থিতি, আমাদের অন্তর আজকে বিক্ষুব্ধ, আমাদের হৃদয় কুলপা, আমরা শান্তিতে নেই। আমরা শান্তির নামে যে নোবেল পুরস্কার পেয়েছিল, সেতে এত বড় অশান্তির কুমির, অশান্তির অজগর, অশান্তির তিল হয়ে বাংলাদেশকে তিলে তিলে গ্রাস করে ফেলবে আমরা কখনো বুঝতে পারি নাই। আমরা বুঝতে পেরেছি, আমরা সোচ্চার হয়েছি, আমরা প্রতিবাদ করছি। আপনারা সবাই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে এই প্রতিবাদের কথা জানিয়ে দেবেন। এই সময় আমাদের 5ই আগস্টের পরে বাংলাদেশে সকল অন্যায়, অবিচার, নৃশংস খুন, গুম, মবদণ্ডের বিরুদ্ধে যিনি সবচেয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন আমাদের রাজপথে এখন বক্তব্য রাখবেন সেই লড়াকু সংগ্রামী নেত্রী জনাব শান্তা ফারজানা। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সবাইকে জানাচ্ছি অন্তরাত্মস্ততির কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অত্যন্ত দুঃখজনক মন নিয়ে বলতে হয়, স্বাধীনতার 55টি বছর পার হয়ে গেল, তবুও আমার বাবার চোখ দিয়ে পানি আসছে, আমার মায়ের বুক ফাটা হাহাকার আমাদেরকে দেখতে হচ্ছে। কতদিন আমরা হারাচ্ছি আমাদের বাচ্চাদের।
যে রোগটা বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছিল, সেই রোগে প্রতিদিন ঝরে পড়ছে অসংখ্য শিশু প্রাণ। দেখার কেউ নেই, বলার কেউ নেই, কত দুঃখ। সেই উপজেলা পর্যায়ে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। বাবারা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, তারপর ঢাকা। কোথাও জায়গা মিলছে না। এতটুকু জায়গার প্রত্যাশায় বাচ্চার বাবারা মায়েরা হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছে, পরিশেষে শিশুর লাশ নিয়ে তারা বাড়ি ফিরে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? চাইনি। অথচ 2024 সালে ঘটনা করতে করতে ইউনূসের দল যখন ক্ষমতায় এসে বসলো, তখন ইউনূস সাহেব তার বান্ধবী কোটায় বসিয়েছিলেন এই নূরজাহান বেগম। কি যোগ্যতা ছিল এই নূরজাহানের? তিনি তো একজন ব্যাংকার ছিলেন। সে ব্যাংকারকে কেন এই স্বাস্থ্য খাতে বসিয়েছিলেন? তার মানে এই শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসে পুরো 18 মাস ছিল বাংলাদেশ ধ্বংস করার ষড়যন্ত্র। এই নূরজাহান তার ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ। সেই ষড়যন্ত্রের উত্তর হিসেবে আমরা এখন আমার বাচ্চাদেরকে হারাচ্ছি। প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন হাহাকারে বাংলাদেশে। আর একদল হুজুর তারা বলে বেড়াচ্ছে হাম হচ্ছে পাশ্চাত্যের টিকা, এই টিকা দিবেন না, এই টিকা দিলে গুনাহ হবে। কেন সরকার সেই হুজুর গুলাকে ধরে না তা আমরা জানতে চাই। কারণ তারা তো অপপ্রচার করছে, বলছে আমেরিকা থেকে আসছে এই টিকা দেওয়া যাবে না। এই অপপ্রচার করার অধিকার তাদেরকে কে দিয়েছে? এভাবে অপপ্রচারের কারণে যারা অল্প শিক্ষিত মানুষ তারা তো ভ্রান্ত হয়ে টিকা দিচ্ছে না। তার প্রতিশ্রুতিতে আজ বাচ্চারা মারা যাচ্ছে। আর দুঃখজনক কথা, বিয়ে হচ্ছে বিয়ে, জলসা হচ্ছে জলসা। সেই উক্তিটি মনে পড়ে, রোম যখন পুড়ে নিরু তখন বাঁশি বাজায়। বাংলাদেশের শিশু যখন মরে তখন এরা বিয়ে করে, জলসা করে, গান বাজনা করে, দেখার কেউ নাই। আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসাগুলোতে কি চলে মনিটর করে না কেউ। ধর্ষণ হচ্ছে একের পর এক। বাজারে গেলেই যে কোনো জিনিসের দাম এত বেশি, দেখার কেউ নাই। তার উপরে মারার উপর হারার ঘা ইউনূস সাহেবের বাণিজ্য চুক্তি। সেই বাণিজ্য চুক্তি ছিল কৃষক মারার চুক্তি, শ্রমিক মারার চুক্তি, আপনাকে আমাকে আমাদের সবাইকে মারার চুক্তি এবং শুকরের মাংস আনার চুক্তি। তাই বলবো ইউনূস সাহেবের আমরা এই সমাবেশ থেকে বিচার চাই, ইউনূস গঙ্গের বিচার চাই। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কিভাবে করাপশন করে, কিভাবে দুর্নীতি করে, কিভাবে অপশাসনের মধ্য দিয়ে শাসনে পরিণত করা হলো। আপনারা জানেন ডক্টর ইউনূস সরকারের আমলে একটা সুন্দরী ভূত সবসময় ভেসে বেড়াতো, তার নাম ছিল সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমাদের সার্বভৌমত্বকে, আমাদের পরিবেশকে, আমাদের পর্যটনকে, আমাদের প্রত্যেকটি সেক্টরে আমাদের বৃক্ষকে যেভাবে নিধন করছিল, লাল গালিচার মধ্য দিয়ে তারা বাংলাদেশে ব্যবসা করার জন্য এসেছিল। এদেশের দেশপ্রেম, জনসেবা, জনদরদী হওয়ার জন্য তাদের ভিতরে এক চিটা পরিমাণ কিন্তু কোনো প্রক্ষেপ আমরা কখনো দেখি নাই। আজকে শিশুরা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ খেতে পারছে না, মানুষ গাড়ি চালাতে পারছে না, মানুষ কিন্তু ক্ষুধায়, অভাবে, অনটনে, অপচিকিৎসায় মারা যাচ্ছে। আজকে সৈয়দা রিজওয়ানা হাসানের মুখে কোনো না নেই, তারা অদৃশ্য। আজকে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী যারা ফরাদ মজহার বলছেন, আমরা তো ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশটাই বিকিয়ে দিলাম। বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই, আমেরিকার খরচ রাজ্য করে দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশকে 71-এর বাংলাদেশ চাই। 71 ছাড়া, 72 ছাড়া বাংলাদেশের জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া, জয় বাংলা ছাড়া আর কোন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে চায় না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, জয় বাংলা আমাদের অস্তিত্বের স্লোগান, আমাদের মন্ত্রণা, আমাদের প্রতিধ্বনি, আমাদের একমাত্র বাঁচার